রবিবার সাদা চাদরে মোড়া চারপাশ দেখিয়ে গল্প শেষ করেছিলাম। আজ হচ্ছে সোমবার সকালবেলা। পটুম্যান গোবিন্দভোগ চালের গরম ধোঁয়া ওঠা ভাত খেয়ে একেবারে পেট আর মন শান্তি করে তারপরে চলল স্কুলের পথে। এখনও চারদিকে বরফ জমে রয়েছে। হবে নাই বা কেন, টেম্পারেচার তো এখনও সেই মাইনাসে, তাই এই বরফ খুব তাড়াতাড়ি গলে যাবে বলে আমার মনে হচ্ছে না। পটুম্যানকে গ্লাভস বা এক্সট্রা টুপি পরাইনি কেন জানেন তো? ও না এক্ষুনি বাসে উঠবে, আর বাসে যেহেতু হিটার চলে গরম লাগবে, খুলে ওখানেই ফেলে দেবে। প্রতিদিন এক জোড়া গ্লাভস জোগাড় করব কোথা থেকে, সেই জন্য পরাই না। এই সময়টুকুও পকেটে হাত ঢুকিয়েই দাঁড়িয়ে থাকে। আর স্কুলেও হিটার আছে, সেই কারণে লাগেও না। এই যে বরফে মাখামাখি একটা বাস এসে গেছে পটুম্যানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। সেই স্কুল যেখানে যেতে পটুম্যান খুব ভালোবাসে। এত ঘন্টা স্কুল, তাও ছেলেটা কি সুন্দর মানিয়ে নিল বলুন। আমি তো অবাকই হয়েছিলাম প্রথম। এ বছরটা অনেক কিছু শেখালো, অনেক কিছু পেলাম, আবার অনেক কিছু ছাড়তেও শেখালো। আপনাদেরকে বলা হয়নি, আমার বাপের বাড়িটা ওটা বিক্রি হয়ে গেছে। মা বাবা বয়সের কারণে আর পেরিয়ে উঠছিল না বাড়ি মেনটেন করতে, তাই একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দিদির কাছাকাছি চলে যাবে। প্রথম খুব অভিমান হয়েছিল, কষ্ট পেয়েছিলাম যে ওই বাড়িটা যে আর কোনোদিনও দেখতে পাবো না, সেটা তো লাস্টবার গিয়ে জানতেও পারিনি। তারপর কয়েকটা দিন চোখের জলের পরে নিজেকে বোঝালাম যে বাড়িটায় গিয়ে একটা লাইট জ্বালাতে 10টা সুইচ টিপতে হয় আজকাল। নিজের জিনিসপত্রটুকু ওই সুটকেসে করে নিয়ে যাই, আবার ওই সুটকেসটুকুতেই নিয়ে ফিরে আসি। ফেরার সময় মা প্রতিবার মনে করিয়ে দেয়, সব নিয়েছিস তো, কিছু ভুলে গেলি না তো। সেই বাড়িটা তো আমি কবেই ছেড়ে দিয়েছি। আমার মাধ্যমিকের রেজাল্ট, রাত জেগে পড়া, ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা, বন্ধু বান্ধব বোনেদের সাথে খুনসুটি, মজা, আনন্দ, ওই বাড়িটা আমার মনের মধ্যেই আছে। ওই ইটের কাঠামোটা যেখানে মা বাবা আর থাকতে পারছে না, জোরাজোরি করে আর লাভ নেই। মা বাবা এখন যেখানে থাকবে সেটাই আমার বাড়ি হবে। ছাড়তে শিখলাম। নিজের প্রচণ্ড প্রিয় একটা জিনিস মন থেকে ছাড়তে শিখলাম। যাকে চলুন আপনাদেরকে এবার গোপুদের শীতের জামা কাপড়গুলো দেখাই, যেগুলো দেশ থেকে এনেছি মানে আমারই এক বন্ধু বা বোন দুতি, ওকে আপনারা চেনেন, আমাদের ভিডিওতে দেখেছেন। ও কলকাতা গেছিল আর এগুলো সঙ্গে করে নিয়ে এসেছে। তারপর আর এক বন্ধুর হাত ঘুরে আমার বাড়িতে আজকে। প্রথমে দুটো কম্বল দেখালাম, গোপুরা গায়ে দিয়ে শোবে এই ঠান্ডায়। আর এই ছোট ছোট গ্লাসগুলো আর 4টে থালা, এগুলো এনেছি। আর এসেছে গোপুদের অজস্র জামা কাপড়, সবই শীতের জামা কাপড়। কারণ আমি যখন এসেছিলাম ব্যাঙ্গালোর তো তেমন ঠান্ডা পড়ে না, গোপুদের ওই একটা দুটো করে সোয়েটার আমার কাছে ছিল, সেগুলোই নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা বলতে কি, ব্যাগে তো অনেক অঢেল জায়গা ছিল না, তাই জামা কাপড় বা অন্যান্য পুজোর জিনিসগুলোই বেশি করে এনেছিলাম। শীতের জামা কাপড়ের স্টক তেমন আমি ওই গরমকালে কোথাও পাইও নি, আর আনাও হয়নি। তবে যে মেয়েটির থেকে আমি এই জিনিসগুলো কিনেছি, সেই মেয়েটির থেকে কিন্তু আমি ব্যাঙ্গালোরে বসেও কিনতাম। ও কলকাতার দমদমেই একটা মার্কেটে ওর নিজের দোকান আছে। আপনাদের সঙ্গে আমি ফোন নাম্বারটা শেয়ার করলাম। ও কিন্তু দেশের সমস্ত জায়গায় ডেলিভারি করে, আর কলকাতার মধ্যে তো 1-2 দিনের ও জিনিস পৌঁছে দেয়। আমি অনেক বছর ধরে ওর থেকে জিনিস কিনছি, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব ভালো, আর ভিডিও কলেও দেখিয়েও দেয়। এইগুলো হচ্ছে আমার গোপুর সব ওই জামা প্যান্টের সেট। একটা বসার গদি, কয়েকটা তুলো জামা, তাতে আবার ক্যাটারপিলার, ছোট ছোট টুপি, এই সমস্ত কিছুই কিনেছি 2 গোপুর। আজকাল গোপাল পুজো নিয়ে অনেক রকমের ভিডিও, অনেক কিছু চোখে পড়ে জানেন তো ইন্টারনেটে। কেউ স্কুলে ভর্তি করছেন, কেউ গঙ্গায় নিয়ে গিয়ে নাক টিপে গোপালকে ডুব দেওয়াচ্ছেন, পুণ্য অর্জন হবে বোধহয় গোপালেরও। জানি না, আমি সব উপাচার নিয়ম কানুন তো অত জানি না। সন্তান জ্ঞানে পুজো করি, কিন্তু পুজোই তো করি, উনি তো ভগবানের রূপ। মাঝে মাঝে মনে হয় গুলিয়ে না যায়। গোপালের আলাদা ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার, প্রতিদিন অন্ন ভোগ দেওয়া। আমি তো অত পারি না। গোপাল কি আমার পুজো নেবেন?
জানি না, মন থেকে যতটুকু আসে বা আমার ক্ষমতায় যতটুকু কুলায় ততটুকুই করার চেষ্টা করি। তাও তো নয় নয় করে 12 থেকে 14 বছর হতে চলল। সেই বিয়ের 1-1.5 বছর পর থেকে আমি গোপালকে ভালোবেসে কোলে তুলে নিয়েছিলাম। মা ছেলের সম্পর্ক এইভাবেই চলুক, যতটুকু যা পারি করি, বাকি তো সবই ওনার হাতে, ওনার ইচ্ছা, আমি আর করার কে। এই জামা দুটো দেখুন, দাঁড়ান, এই রংচঙে জামা দুটো ওই মেয়েটি ভীষণ ভালো ব্যবহার, জানেন ওর। আমাকে বলল, এখন আমি এগুলো দেখাইনি লাইভে, তুমি দেখো তো এগুলো নেবে নাকি, গপুদের জন্য দোলের জামা। আমি এক দেখাতেই পছন্দ করেছি। দোলের দিন 2 ভাই এই রংচঙে জামা দুটো পরবে। যদি কেউ মনে করেন আমার মতো দোকান বাজারে গিয়ে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না, তারা ওর কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন। মেয়েটি খুব সুন্দর করে গাইড করে দেয়, আর জিনিসপত্রগুলো আমার ভীষণ ভালো লাগে বরাবর। তবে এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল পোস্ট নয়, কারণ আমার যে একটা ইউটিউবে চ্যানেল আছে, মেয়েটা সেটাই জানতো না। আচ্ছা, মেয়েটাই বা বলি কেন, ওর নাম মৌসুমি সাহা। ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি, যদি কারুর লাগে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আমার গপুদের কেনাকাটা, যেটা কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাবো বলছিলাম, অবশেষে আজকে দেখাতে পারলাম। স্নান টান করে পুজো করে নিয়েছি। মোটামুটি সব ঠাকুরকে একটুখানি গরম কাপড়ে মুড়িয়ে ফেলতে পেরেছি, আর যেখানে পারিনি ওই লম্বা বড় কম্বলটা এনেছিলাম সেইটা পেতে দিয়েছি। আর গপুদেরকে নরম গদিতে বসিয়ে দিয়েছি, দুজনের দুটো কম্বল পাশে রেখে দিয়েছি। আর এই হচ্ছে নতুন গরম জামা কাপড় পরেছেন ওনারা। আজকে গপুদের জন্য এনেছিলাম একটুখানি নতুন গুড়ের সন্দেশ। আসলে নতুন গুড় উঠছে তো এখন, তো আমার দিদা বলতো যে বছরের প্রথম জিনিসটা ঠাকুরকে দিয়ে তারপরে খেতে হয়, সেই জন্য নতুন গুড়ের সন্দেশ আজকে গপুদেরকে দিতে পারলাম। সবই ওনাদেরই ইচ্ছা। চলুন এবার আমাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে, কিন্তু এখন না, জানেন তো, কারণ আমাদের বাড়িতে অনেক কিছুই নেই। এই শনি রবিবার বরফ পড়ায় কিচ্ছু কিনতে পারিনি, তাই ভেবেছি আজকে একটু দোকানে যাব। পটু তো এখন স্কুলে, এই সুযোগে ছন্দকের একটু ফাঁকা আছে, তাই দোকানে যাব। কিন্তু তার আগে তো গাড়িটা পরিষ্কার করতে হবে। এই সমস্ত গাড়ি পরিষ্কার করার অনেক যন্ত্রপাতি পাওয়া যায় এদেশে, খুব সুন্দর ব্রাশ পাওয়া যায়। এই সমস্ত বরফ যেগুলো শক্ত হয়ে গেছে এগুলো তোলার জন্য আলাদা জিনিসপত্র পাওয়া যায়। সবই অর্ডার করা হয়েছে অ্যামাজনে, কিন্তু এখন তো ক্রিসমাসের সময়, তাই জন্য এগুলো এখনই এসে পৌঁছায়নি। আমার কাছে একটা ছোট্ট ব্রাশ ছিল, সেটা দিয়ে মোটামুটি পরিষ্কার করেছি, আর হাত দিয়ে খুঁটে খুঁটে যতটুকু পারছি তুলছি। কারণ এখানে গাড়িতে এইভাবে বরফ লেগে থাকলে বা গাড়ির মাথায় বরফ জমে থাকলে সেই গাড়ি চালানো কিন্তু আইনত দণ্ডনীয়। সেজন্য গাড়ি মোটামুটি পরিষ্কার করে তবেই আপনি বের করতে পারবেন। উচিত ছিল যখনই বরফ পড়ছিল তখনই একটুখানি পরিষ্কার করে নেওয়া, তাহলে আর এইভাবে জমে যেত না, কিন্তু সেটা আর করা হয়নি। জীবনে প্রথমবার বরফের এক্সপিরিয়েন্স, তাও আবার রাত দুপুরে বরফ পড়েছে, তখন কি আর হয় বলুন। আমাদের বাড়ির সামনের ওই জায়গাটা যেখানে তিত্তির করে একটু জল বয়ে যায়, দেখুন জায়গাটা কীরকম সাদা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে মনে হচ্ছে। তবে হরিণের আনাগোনা কিন্তু এখনও চলছে, সুযোগ হলে আপনাদেরকে দেখাবো। ওদের রঙগুলো কেমন যেন বদলে গেছে, যেদিন দেখাবো সেদিন আপনারাই দেখে অবাক হয়ে যাবেন। আমিও প্রথম অবাক হচ্ছিলাম যে শীত পড়তে না পড়তেই হরিণের গায়ের রঙটা এরকম বদলে গেল কী করে। চলুন গাড়ি মোটামুটি পরিষ্কার করে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে। ডিসেম্বরের এই শেষ প্রান্তে এসে মনে হয় যে গত বছর তো এই সময় আমরা জানতামও না যে এই বছর ডিসেম্বরের এই শেষ কটা দিন এরকম বরফের রাজত্বে পৌঁছে যাব আমরা। জীবন আনপ্রেডিক্টেবল, কত কী যে নতুন হয়ে যায় যা আমাদের ভাবনারও অতীত। এই সময় আমরা গত বছর কলকাতায় ছুটি কাটাচ্ছি, শীতের আমেজ, নতুন করে রসগোল্লা, পিঠে, জয়নগরের মোয়া, লেপ কম্বল, মা বাবার আদর, আর আজকে এই -10 ডিগ্রিতে বাজার করে বেড়াচ্ছি। জীবন এই একটা বছরে কত কিছু শেখালো। জীবনের দিনগুলো কিন্তু মেপে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেককে, আর প্রতিদিন একটা করে খরচও করে ফেলছি আমরা। তবুও কেন জানি না ভালো কাজে খরচ করতে পারছি না। হুইল চেয়ারে থাকা মানুষকে ম্যারাথনের গল্প শোনাই আজকাল আমরা।
অপারগ আত্মীয়কে চোখে আঙুল দিয়ে তার না পারার লিস্ট বোঝাতে বোঝাতে প্রায় কানা করে ফেলছি। 90 পদে বিয়েবাড়ির আসর জমছে, তবু 5 পদে একটা অনাথাশ্রম বা বৃদ্ধাশ্রমে একবেলার খাবার দিতে পারছি না। জানি না কবে আমরা সুস্থ হব। ঝকঝকেই চারপাশটায় একটা ম্যারমেরে রোজ নামচার গল্প এক কোণে পড়ে থাকে। তবু আমার এক পরম প্রাপ্তি যে আপনাদের মতো কজনকে পেয়েছি, শুধু পটুম্যানকে এক ঝলক দেখবেন বলে আমাদের গল্পগুলো শুনতে আসেন। বছরের এই শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে ভাবি যেই একটা গোটা বছরে কম তো পেলাম না। আপনাদের এই যে কমেন্টগুলো, যে আমাদের দেখে শক্তি পান, মন খারাপের দিনে আমাদের ব্লগ দেখেন মন ভালো করার জন্য, আমরাও তাই জানেন তো। আপনাদের এই কমেন্টগুলো ওই ফায়ার প্লেসের একটা ছোট্ট জায়গায় জ্বলতে থাকা ধিকি ধিকি আগুনের মতো। যখন চারপাশটা জমাট ঠান্ডা হয়ে যায় তখন আপনাদের থেকে অনেকটা শক্তি পাই। চলুন এবার বাস্তবের জমিতে আবার ফিরে আসি। পাওয়া না পাওয়ার হিসাব খতিয়ান আবার তুলে রাখি খানিকক্ষণের জন্য। এই জিনিসটা, এটা একটা মিক্সচার গ্রাইন্ডার টাইপের, এখানে বলে ম্যাজিক বুলেট। অ্যামাজন থেকে কিনেছিলাম। পোস্ত বাটতে পারছিলাম না, মানে গুঁড়ো করে সেটা জল দিয়ে গুলে সেই স্বাদ হচ্ছিল না, তার সঙ্গে পেঁয়াজ বাটাও ঠিকঠাক হচ্ছিল না। তবে এই জিনিসটাই জানেন তো, পোস্ত বাটা পেঁয়াজ বাটা সব খুব ভালো হচ্ছে। আর আজকে রান্না করছি এই জিনিসটা কি বলুন তো, চিতল মাছের মুইঠা। কোরানো চিতল মাছ, একটুখানি আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, অল্প একটুখানি গরম মশলা আর হলুদ গুঁড়ো, নুন, এই সমস্ত কিছু দিয়ে প্রথমে মেখে নেব। চিতল মাছটা আমি কোরানোই পেয়েছি এখানকার এক বাংলাদেশি দোকানে। তবে ব্যাঙ্গালোরে আমাদের হ্যাল মার্কেটেও কিন্তু এই জিনিসটা কুড়িয়েই দিত। তাতে কি হয়, রান্না করার কাজটা মানে অর্ধেক কমে যায় আর কি। এবারে এই সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি। ও গোলমরিচের গুঁড়ো একটু দিই আমি, সেটা বোধহয় বলতে ভুলে গেলাম। তো এই সব কিছু ভালোভাবে মেখে নিয়ে হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নেব। তারপরে এটাকে মুঠো মুঠো করে একটা মুইঠার শেপ দেবো। পটুর অন্নপ্রাশনে জানেন তো এই চিতল মাছের মুইঠা রান্না হয়েছিল। পুরো মেনুটাই ছিল একেবারে বাঙালি মেনু। তোপসে মাছের ফ্রাই, তারপরে ইলিশ মাছের পাতুরি, মাটির থালা বাটি গ্লাস, এই সমস্তই পরিবেশন করা হয়েছিল। খুব সুন্দর ছিল। তবে দুর্ভাগ্যবশত আমার কাছে একটাও ফটো নেই সেসবের, তাই মনের মধ্যেই রেখে দিয়েছি। এই যে মাখাটা হয়ে গেছে, হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার এটা শেপটা একটুখানি লম্বা লম্বা করে করতে হবে। এই যে মুইঠাগুলো সব রেডি হয়ে গেছে একেবারে গরম জলে যাওয়ার জন্য। ওইদিকে জলও খানিকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে। এখন এটা দিয়ে দিতে হবে গরম জলের মধ্যে। জলটা কিন্তু ফুটবে তারপরেই দিতে হবে, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো জলের মধ্যে দেওয়া মাত্র জলের একেবারে তলায় চলে যায়। তারপরে যখন ফুটতে ফুটতে এটা সেদ্ধ হয়ে যাবে তখন ভেসে উঠবে। ভেসে ওঠা মানে জিনিসটা রেডি হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। জলের মধ্যে কিন্তু আমি নুন টুন কিচ্ছু দিইনি, একেবারে নর্মাল জল, সেটাই ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত জলে এটা দিয়ে দিলেই হয়ে যাবে। 8-10 মিনিট ফোটার পরে এরকম দেখতে হবে, ভেসে উঠবে মুইঠাগুলো, তখন তুলে নিতে হবে। জলটা কিন্তু ফেলে দেবেন না, এই জলটার মধ্যে মাছের সমস্ত রস গন্ধ রয়েছে, এইটা আমি গ্রেভিতে ইউজ করব। এই যে মুইঠাগুলো তুলে নিয়েছি, একেবারে জল ঝরিয়ে নিতে হবে, কারণ এইবারে এগুলো ভাজতে হবে। আমার এক বোন এটা প্রথমবার খেয়েছিল আমার হাতে, তারপরে বলেছিল এটা হচ্ছে মাছের সসেজ। চলুন এবার এটা গ্রেভি বানিয়ে নিই। গ্রেভিটা এমন কিছু নতুন কিছু নয়, ওই যেভাবে আমরা কাতলা মাছের কালিয়া করি ঠিক সেই রকমই। চিতল মাছের মুইঠার ঝোলে আমি আলু দেবো, তাই আলুগুলো আগেই ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলটার মধ্যেই মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব। মুইঠা রেডি, এদিকে আলুগুলোও ভেজে রেখে দিয়েছি ঝোলে দেওয়ার জন্য। চলুন এবার ঝটপট করে এটার ঝোলটা রান্না করে নিই। ওই তেলের মধ্যেই, মানে যেটার মধ্যে মুইঠা ভাজলাম সেটার মধ্যেই
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর টমেটো আপনারা আলাদা আলাদা বেটেও দিতে পারেন, আমি একবারেই দিই। আমার মনে হয় না এতে স্বাদের কোনো পরিবর্তন হয়। তার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, আর তারপরে ওই হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যে 4টে মশলা সব রান্নায় যায় মোটামুটি সেগুলোই যাবে। আমার এক ভাই কোভিডের মধ্যে প্রচুর রান্না করতো, তখন ও একটা প্রতিবাদ করেছিল যে এই 4টে মশলাই যখন সব রান্নায় যায়, এই 4টে মশলা মিশিয়ে একটা মশলা কেন বিক্রি হয় না। থাক, যা হয় না তা হয় না, প্রতিবাদ করে আর কী লাভ। এই মশলাগুলো সব একসাথে কষিয়ে নিয়েছি, একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এটা তেলও মোটামুটি ছেড়ে এসছে, আর একটুখানি নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল চিতল মাছের মুইঠার ঝোল। একেবারে কাতলার কালিয়ার ঝোল যেরকম হয় সেম। তবে জলের জায়গায় যাবে ওই মুইঠা সেদ্ধ করার জলটা, তাতে আমার মনে হয় যে ঝোলের স্বাদটা অনেকটা ভালো হয়। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি ওই ভেজে রাখা আলু আর মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, মুইঠাকে মুইঠা কেন বলে বলুন তো? আমার মনে হয় ওই মুঠো করে ব্যাপারটা তৈরি করা হয় বলে এটাকে মুইঠা বলা হয়। আমি ঠিক জানি না, আপনারা বলবেন তো। এই হয়ে গেছে আমার চিতল মাছের মুইঠা, একেবারে রেডি। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। চিতল মাছের মুইঠা, গরম ভাতে 2টা, এই দিয়ে আজকের লাঞ্চ হয়ে যাবে। পটুমেন, পটুমেন, ও পটুমেন, ভালো হয়েছে স্কুল? ভালো লেগেছে স্কুলে? আচ্ছা, চল। মাইগ্রেনের ব্যথা আর জ্বর বাবাজির গোতায় আমি কয়েকদিন বেশ কাহিল ছিলাম, তাই ব্লগ বানানো হয়নি। সেদিন সন্ধেবেলা 6টার সময় আমাদের পটু স্কুলে অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্যারেন্ট টিচার মিটিংয়ের। প্রথমবার পটু স্কুলে গেলাম, প্রথমবার পটুর ক্লাস টিচারের সঙ্গে দেখাও হলো। আমাদের হাজার প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে ওনার থেকেও অনেক কিছু জানতে পারলাম। পটু কোথায় বসে, কি করে, সব কিছু উনি বললেন। তার সঙ্গে এটাও বললেন যে পটু মর্নিং সেশনে প্রচণ্ড কোঅপারেট করে, খুব ভালো হয়ে থাকে, নিজের হাতে নিজে টিফিন খায়। ওকে যখন বাইরে দোকান বাজারে ওনারা নিয়ে যান, ও খুব সুন্দর করে কেনাকাটা করে, ওনাদের সাথে কোঅপারেট করে। আর শুক্রবার করে একটা ক্যাফে আছে স্কুলের ভেতরেই, সেখানে নিয়ে যায় পটু, সেখানে ক্যাফের কাজও করে, কুকি স্কুপ করে, টেবিল চেয়ার পরিষ্কার করে, সমস্ত কিছু হাতে ধরে শেখান ওনারা। ফেরার সময় পটু অবশ্য খুব কাঁদছিল, কারণ ও স্কুল থেকে আসতে চাইছিল না। তবে বাড়িতে তখন ইন্দ্রাণীরা অলরেডি এসে গেছিল। আগামীকাল আমাদের 21 সোনার জন্মদিন, তাই বাবা কাকারা মিলে ঠিক করেছে আজকে একটু বাইরে খেয়ে আসবো। বেশি দূরে নয়, বাড়ির কাছেই একটা ছোট্ট জায়গা আছে, ইন্ডিয়ান, এই যে কাথিয়াবাড়ি কিচেন এই জায়গাটার নাম। এই আউটলেটটা নতুন করে খুলেছেন ওনারা, এর আগে আরেকটি আউটলেটও ছিল এখানেই, মানে এডিসনে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, একেবারে আমাদের দেশি টাচ প্রত্যেকটা কোনায় কোনায়। আমরা খাবো আজকে থালি, কারণ ইন্দ্রাণীরা আগে পুজোর সময় এখানে খেয়েছিল, ওদের থেকে জানতে পেরেছি যে এখানকার থালিটা খুব সুন্দর। আর আরেকটা মজার কথা হচ্ছে যে একটা থালি নিয়ে দুজনে মিলে শেয়ার করেও খাওয়া যায়। একু, পাওভাজিটা ভালো? আর এই হচ্ছে আমাদের থালি, যেটা আমি আর ছন্দক শেয়ার করে খাবো। আর ওদিকে ইন্দ্রাণীরাও একটা থালি নিয়েছে, যেটা গৌরবদার ইন্দ্রাণী শেয়ার করে খাবে। পটু খাবে আলুর পরোটা, আর একু তো দেখলেনই পাওভাজি খাচ্ছে। এখানে একটা নান দিয়েছে, 2টো লুচি দিয়েছে, তার সঙ্গে ছোলে আছে, এটা একটা ডাল মাখনি আছে, এটা একটা শাকের কিছু একটা আছে। এই থালিটা কিন্তু পাঞ্জাবি থালি, এছাড়াও এখানে একটা গুজরাটি থালিও আছে। আরও অনেকগুলো আইটেম আছে, রাইস আছে, মিষ্টি আছে, একটা ঢোকলা আছে, আমরাস আছে, সমস্ত কিছু দিয়ে একটা বেশ বড় থালি। আমি আর ছন্দক দুজনে মিলে খেয়েও মানে পেট ভরে গেছিলো, শেয়ার করেও এটা শেষ করতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষে যা যা খেতে পারিনি পোটলা বেঁধে নিয়ে এবার বেরিয়ে পড়ি, চলুন একটু মৌরি খেয়ে বাড়ির পথে রওনা হব।
আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন দিনের নতুন গল্পে, সম্ভবত বড়দিনের গল্পে। আজকের মতো আসি, কেমন? সবাই কিন্তু খুব ভালো থাকবেন।